ওষুধ, মোবাইলে কথা বলা সহ শতাধিক পণ্য সেবায় শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে মানুষের। নিত্যপণ্যের বাড়তি দাম আর নতুন করের কারণে চাপে পড়ার শঙ্কায় তারা। অর্থনীতিবিদরাও বলছেন, সব শ্রেণীর মানুষের উপরই প্রভাব ফেলবে সরকারের এই সিদ্ধান্ত। ব্যবসায়ীদের রেস্টুরেন্ট বন্ধের হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই ভ্যাট ও সম্পর্ক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করেছে সরকার, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। ঔষধে কর 2.4% থেকে 3% করা হয়েছে। মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক বেড়েছে 3%। বিভিন্ন ফলের রস, সাবান, ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পূরক শুল্ক 5 থেকে 15% করা হয়েছে। এমনিতেই চালসহ বেশ কিছু নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তি আছে। কর বৃদ্ধিতে আরও চাপে পড়ার শঙ্কায় সাধারণ মানুষ। করার ফলে একটু প্রভাব পড়বে, এটা না বাড়ানো উচিত। আর মনে করি যদি না বাড়ায়, যদি একটু এভাবে রাখা যায়, স্থিতিশীল রাখা যায়, তাহলে সবার জন্য ভালো হবে। আমাদের কি হবে না হবে তারাই ব্যাখ্যা দিক, আমরা ভালো থাকবো না মন্দ থাকবো ওরাই দিক, কারণ এখন তো সবকিছু দায় দায়িত্ব বর্তমান সরকারের। মূল্যস্ফীতি এখনো 10% বেশি। সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের সেন্টিমেন্ট হবে তো এই বিষয়টাতে নিয়ে মানুষের খানার উপরে যখন 5% বাড়াই দিয়েছে ভ্যাট ট্যাক্স। সাথে সাথে যদি এটার আমি নিম্নয়ের মানুষের প্রতি কিছু ভর্তুকি দিব, বিভিন্ন রকমের সুবিধা দিতে পারে, তাহলে হয়তো মার্কেট কন্ট্রোল করতে পারবে। পুনরুদ্ধারের চেষ্টায় রয়েছে অর্থনীতি। এই অবস্থায় বাড়তি করের খরচ ভোক্তাদের জন্য বড় বোঝা হবে বলছেন অর্থনীতিবিদরা। এখন চাল, ডাল, নুনের বাইরেও মানুষ অনেক কিছু ক্রয় করেন। মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে, সুতরাং যেগুলোর উপরে সম্পূরক শুল্ক, ভ্যাট, আবগারি শুল্ক ইত্যাদি বসানো হয়েছে, সেগুলি কিন্তু কেবলমাত্র যে প্রান্তিক, উপান্তিক এবং স্থির আয়ের মানুষের উপর পড়বে তা না, এটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের উপরেও বাড়তি চাপ সৃষ্টি করবে। সংশ্লিষ্টরা বলছেন, IMF এর $470 কোটি ঋণের শর্ত পূরণে অর্থ বছরের মাঝে কর বৃদ্ধির এ সিদ্ধান্ত। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। -2 স্বপ্ন দেখে কোনো লাভ নেই, সাফ জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না। দলটির মহাসচিব বলছেন, দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য দরকার। এদিকে 71-এ জামাতের ভূমিকা নিয়ে বাকযুদ্ধের পরও দলটির সাথে বিএনপির দূরত্ব বাড়েনি বলে মনে করেন নেতারা। 1/11-র পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে আলোচিত শব্দ -2। দুই প্রধান দলের শীর্ষ নেতাকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হয় তখন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার ভারতে যাওয়া ও চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের লন্ডনে যাওয়ার পর থেকে আবারও আলোচনায় -2 প্রসঙ্গ। তবে -2-র স্বপ্ন দেখে লাভ নেই বলছেন বিএনপি নেতারা। গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানকে দেখতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিরাজনীতিকরণের চেষ্টা সফল হবে না। যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয়, কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়, কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয়, তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল না, শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপি মহাসচিব বলেন, দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য প্রয়োজন। আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়। এর আগে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় জামায়াতকে বিতর্কিত বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই। ছাত্র জনতার আন্দোলনে জামায়াতের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসি মোহাম্মদ মহিবুল্লাহকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে এই ঘটনায় এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া সাবেক ওসি শাহ আলম পালানোর ঘটনায় ডিএমপির পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়। পালানোর অভিযোগে শাহ আলমের নামে মামলাও করেছে পুলিশ। সাবেক ওসি শাহ আলমকে পরিকল্পিতভাবে পালানোর সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দুপুরে উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা। এ সময় ওসিকে গ্রেপ্তারে 3 দিনের সময়সীমা বেঁধে দেন তারা। তা না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন শাহ আলম। পরে তাকে বদলি করা হয় কুষ্টিয়ায়। বুধবার রাতে কুষ্টিয়া পুলিশ লাইন থেকে গ্রেপ্তার করা হয় শাহ আলমকে। ঢাকায় এনে আদালতে তোলার আগে উত্তরা পূর্ব থানা থেকেই পালিয়ে যান তিনি। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। থানা হেফাজত থেকে একটা খুনের আসামি, গণহত্যার আসামি পালিয়ে যাচ্ছে, মনে হয় যেন এটা একটি বাংলা সিনেমার নাটক। এই নাটক দেখিয়ে এক খুনি আর এক খুনিকে সহযোগিতা করেছে। আপনাদের যে দাবি, সেই দাবি পূরণের জন্য আমরা সর্বোচ্চ আমাদের যে চেষ্টা, সেটা আমাদের কোনো ঘাটতি আমাদের থাকবে না, আমরা কথা দিলাম আপনাদেরকে। এবং এই পুরো ঘটনায় কার কার গাফিলতি ছিল সেটার জন্য আমরা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিমাগারে জুলাইয়ে নিহত 6টি অশনাক্ত মরদেহের সন্ধান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে 5 জনের এবং উপর থেকে নিচে পড়ে 1 জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 6টি মরদেহই অভ্যুত্থানের দাবি করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে আবারও ময়নাতদন্তের দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসানি ইনাম। বিকেলে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দিতে বিশেষ সেল কাজ করছে। এ সময় অভ্যুত্থানে অংশ নেওয়া পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে গণ অভ্যুত্থান বিষয়ক সেলের সাথে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। বলেন, মৃতদেহগুলোর ডিএনএ ও মরদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো মরদেহ ঢাকা মেডিকেল কলেজে ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের। তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা এখন স্পষ্ট করেনি। আমরা গণ অভ্যুত্থান সেলের পক্ষ থেকে জানাচ্ছি, উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেলে যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ, কারখানায় স্থানান্তর এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমের বলাতের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দুদেশের মধ্যে সম্পর্ক খুব ভালো। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে স্বপ্নের সম্পর্ক গড়ে তোলাই লক্ষ্য। এজন্য তুরস্কের প্রযুক্তি এবং বিনিয়োগ প্রয়োজন। এ সময় তুর্কি বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমের বলাত বলেন, প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা, ওষুধ এবং কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রেও অর্থনৈতিক সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন। বর্তমানে তুরস্কের প্রায় 20টি বড় কোম্পানি বাংলাদেশে বস্ত্র ও পোশাকের আনুষঙ্গিক পণ্য, রাসায়নিক, প্রকৌশল, নির্মাণ এবং জ্বালানি খাতে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে। কক্সবাজারে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে নিহত রব্বানীর ভগ্নিপতি বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। পুলিশ জানায়, বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপরই কক্সবাজারের সম্ভাব্য জায়গায় অভিযান চালায় র্যাব। কক্সবাজার র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এন. সাজ্জাদ হোসেন জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে খুলনার 16 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু ও কক্সবাজারের নিহত রব্বানীর বন্ধু মেজবাউদ্দিন ভুট্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাত 8:30টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সিগালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। তবলিগ জামাতে মাওলানা সাদের অনুসারীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জুবায়েরপন্থীরা। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি বের করা হয়। এর আগে হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় বক্তারা বলেন, টঙ্গীর ইজতেমা মাঠে হামলার দায়ে সাতপন্থীদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে।
একই সাথে টঙ্গীতে প্রাণহানিতে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত বিচারের দাবি জানান তারা। বলেন, হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সাতপন্থীদের কোনো কার্যক্রম করতে দেয়া হবে না। 31 জানুয়ারি থেকে ইস্তেমার ঘোষণা দেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। সাতপন্থীদের কোনো ইস্তেমা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ মিছিল থেকে। তোমাদের বাধা দেই না, কিন্তু কাজ করবা কাদিয়ানিয়ার মাইজবান্ডারির মতো কাকরাইলের ইস্তেমার ময়দানকে ব্যবহার করবা আর একদিনের জন্য দেওয়া হবে। এবার আর কোনো আপোষের জন্য না, খুনিদের বিচারের জন্য আন্দোলন হবে। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা হাসিল হয়ে সকল মসজিদে শুধু একমাত্র ওলামায়ে তত্ত্বাবধানে তাকলিফ চলবে, আর কোনো তাকলিফ চলতে দেওয়া হবে না। মাল্টায় 2 দফা নাগরিকত্ব চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক। ফাঁস হওয়া নথির বরাত দিয়ে প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ থাকায় 2013 ও 2015 সালে 2 দফায় মাল্টার নাগরিকত্ব পেতে ব্যর্থ হন শাহিন সিদ্দিক। 2015 সালে তারিক ও শাহিনের মেয়ে বুশরা সিদ্দিকের নাগরিকত্বের আবেদনও খারিজ করে মাল্টা সরকার। শাহিন সিদ্দিক প্রচ্ছায়া নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারপারসন ছিলেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ উঠেছিল গণমাধ্যমে। শাহিন সিদ্দিকের আরেক পরিচয়, তিনি যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের চাচি। টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানের মেয়ে। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ।